তো একটা কোম্পানি এবিসি ধরলাম, এই কোম্পানির আমার আউটকাম হচ্ছে কি নিট ফেব্রিক, আমাদের নিটিং কোম্পানি নিট কম্পোজিট, নিট ফেব্রিক প্রোডাকশন করে, ফিনিশিং এর কাজ, ডাইং, ফিনিশিং ওগুলা দেখেছেন। অনেক সময় ডাইং এর ফ্লোরে ওভারলোডেড হয়ে যায়, তারপর হচ্ছে কিছু মেশিন আবার দেখবেন একই টাইমে আইডল বসে থাকে, খালি থাকে। আবার হচ্ছে ওয়ার্কারদের মধ্যে ডিসপিউট ক্রিয়েট হয়ে থাকে, এরকম হচ্ছে কোয়ালিটি ডিফেক্টস হচ্ছে বেশি, এরকম দেখা যায় অনেক সময়। এগুলা কেন হচ্ছে, যদি কোয়েশ্চেন আসে, এগুলা কেন হচ্ছে? কোয়ালিটি অ্যাসুরেন্সটা ঠিকভাবে হচ্ছে না, টাইম এর ওয়ার্কলোড বেশি, অনেক মেশিন আইডল পড়ে থাকছে। এগুলোর কারণ হচ্ছে আমাদের দেখা যায় আমরা মেশিন কিভাবে কাজ করবে, মেশিনের প্ল্যান করেছি, মেশিন আছে ফ্যাক্টরিতে, আমার 10টা মেশিন থাকা দরকার, আমি 10টা মেশিন নিয়ে আসছি কিনে, কিন্তু ওই মেশিন গুলা রান করার জন্য আমার সেই পরিমাণ টেকনিশিয়ান নাই, আমার ল্যাব টেকনিশিয়ান নাই, আমার অপারেটর নাই, কোয়ালিটি ডিফেক্ট চেক করার মতো কোয়ালিটি অ্যাসুরেন্স আমার অফিসার নাই। তাহলে তো হবে না। এই জন্য হচ্ছে আমরা শুধুমাত্র মেশিন প্ল্যান করলে হবে না, আমাদের পিপলটাও প্ল্যান করতে হবে। তো একটা ফ্যাক্টরিতে শুধুমাত্র ম্যাটেরিয়াল থাকলে হবে না, আমরা বলি ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, সবকিছু থাকতে হবে। ম্যাটেরিয়ালও থাকতে হবে। ম্যাটেরিয়াল হচ্ছে কি আমার র ম্যাটেরিয়াল, যেগুলো হচ্ছে ডাইং এর জন্য। অবশ্যই কি আমি ডাইং করব, আমার কি দরকার? নিট ফেব্রিক দরকার, দেন আমি ডাইং করলে ফিনিশ ফেব্রিক পাবো। সিমিলারলি আমার মেশিন দরকার সেই ডাইং করার জন্য, ডাইং মেশিন তো লাগবে, কিন্তু সেটা করবে কে? অপারেটর করবে, তাহলে আমার অপারেটর লাগবে, সুপারভাইজার লাগবে, ইঞ্জিনিয়ার্স লাগবে, এগুলা লাগবে। তাহলে এই হিসাবে আমাদের তাহলে কি দেখা যাচ্ছে যে শুধুমাত্র মেশিন প্ল্যান করলে হবে না, ম্যাটেরিয়াল থাকলে হবে না, আমার সেগুলো রান করার জন্য সেই পরিমাণ আমার অপারেটর থাকতে হবে, পিপল থাকতে হবে, যারা হচ্ছে এই কাজটা রান করতে পারবে। এখন কারা থাকবে সেটা আসছে পরের প্রশ্ন, কয়জন থাকবে, ঠিক না? আমি বললাম যে থাকতে হবে, মানুষ থাকতে হবে, কিন্তু তারা কারা, তারা কোথায় থাকবে, তাদের কোন জায়গায় থাকবে, তাদের স্কিল কি হবে? তার মানে এইচআর প্ল্যানিং এর কাজ হচ্ছে আপনার কোন এক্সাক্ট জবের জন্য আপনার রাইট নাম্বার অফ পিপল, রাইট কাইন্ড অফ পিপল, এন্ড হচ্ছে রাইট প্লেসে রাইট পজিশনে থাকার যে এই যে প্ল্যান করাটা, এটাকে আমরা বলি হিউম্যান রিসোর্স প্ল্যানিং। যে আমাদের হিউম্যান রিসোর্স পিপল, তাদেরকে আমি কোন সংখ্যায়, কত নাম্বারে, কোন পজিশনে, কোন জায়গায়, রাইট নাম্বারে থাকছে কিনা সেটা অ্যাসিওর করাটাকে আমরা বলছি এইচআর প্ল্যানিং। তাহলে এইচআর প্ল্যানিং এর আমরা বলতে পারি, ধরেন আপনাদের যে আমরা এক্সাম্পলটা দিচ্ছিলাম, আপনারা দেখলেন যে এইচআর প্ল্যানিং এর কারেন্ট ওয়ার্কফোর্স কি। কারেন্ট ওয়ার্কফোর্সে আপনার 10জন নিটিং অপারেটর আছে, 2জন ল্যাব টেকনিশিয়ান আছে, তারপর হচ্ছে ডাইং ইঞ্জিনিয়ার আছে 2জন। কিন্তু আপনার যে অর্ডারটা রিসিভ করেছেন, ধরেন 50,000 মিটার ফেব্রিক, ফিনিশ সাস্টেনেবল ফেব্রিকের জন্য আপনি অর্ডার পেয়েছেন, তাহলে আপনার ফিনিশ সাস্টেনেবল ফেব্রিকের জন্য আমার কি কি ধরনের স্কিল পিপল দরকার, হিউম্যান রিসোর্স দরকার? সাস্টেনেবল অ্যানালিস্ট দরকার, যে বলতে পারবে যে আমার এই প্রোডাক্টটা সাস্টেনেবল ফেব্রিক হয়েছে কি হয়নি, তাহলে আমার সাস্টেনেবল অ্যানালিস্ট লাগবে। আমার ডাইং এর জন্য ডাইং ইঞ্জিনিয়ার লাগবে, ডাইং টেকনিশিয়ান লাগবে, বা অপারেটর লাগবে। ল্যাব, অনেক সময় আমরা যে ল্যাব টেস্ট গুলা করি, সোয়াচ গুলা রেডি করি, সেখানে ঠিকভাবে অনেক সময় ডিলে হয়, তাহলে আমার ল্যাব টেকনিশিয়ানও ঠিকভাবে লাগবে। তারপর কোয়ালিটি এশিওর করার জন্য কোয়ালিটি অফিসার লাগবে। তার এই সমস্ত জিনিস, তাহলে আমার কি ক্যাটাগরির পিপল দরকার এবং কোন সংখ্যায় দরকার, এই জিনিসটাকে আমাদের কারেন্ট যে ওয়ার্কফোর্স আছে এবং আমার যে ক্যাপাসিটি আছে সেটার সাথে আমি যখন কম্পেয়ার করতে পারবো, আমার ক্যাপাসিটি কি এবং আমার কি আছে, একদম কতজন লাগবে আমি বের করতে পারবো, ঠিক না? সেইভাবে আমি যদি এগুলাকে রিক্রুইট করে থাকি, এরপরে আসবে আমাদের সিলেকশন, রিক্রুটিং, আমরা ফাংশন গুলোর নাম শুনেছি এর আগে। তো এইভাবে আমাদের তখন এই প্ল্যানটা করে রাখতে হয়, ফিউচার ফোরকাস্টিং করে রাখতে হয়, যে কত জায়গায়, কোন জায়গায় কাকে দিব, কখন দিব, এই পজিশনে কাকে দরকার, এই সমস্ত জিনিস আইডেন্টিফাই করাই হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর কাজ। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি হিউম্যান রিসোর্স প্ল্যানিংটা কি, যেভাবে আমরা রাইট নাম্বার অফ পিপল, কাইন্ড অফ পিপল। আমার দরকার ল্যাব টেকনিশিয়ান, সেখানে আমি একজন ল্যাব টেকনিশিয়ান, আমি দরকার কি সে যে ল্যাব টেস্ট সম্পর্কে জানবে। আমি যদি সেখানে
সেই জায়গায় সেই পিপল না দিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের কাউকে দেই, সে তো এটা পারবে না। তো এই জন্য বলছে রাইট কাইন্ড অফ পিপল, যেই কাজের জন্য যাকে দরকার স্কিল পার্সন, তাকে সেই কাজে দিতে হবে। রাইট নাম্বার, আমার দরকার 2 জন, আমি সেখানে 5 জন দিলেও বেশি হয়ে যাবে, আমার কস্ট বাড়বে, আবার 1 জন দিলেও আমার হবে না। রাইট প্লেসে দিতে হবে। আমার ডাইনিং ফ্লোরে দরকার, আমি যে লোক নিয়োগ করে রাখি মিটিং ফ্লোরে, তাহলেও হবে না, ঠিক না? রাইট প্লেসে দিতে হবে, রাইট টাইমে দিতে হবে। আমার দরকার এই মুহূর্তে, আমার প্রোডাকশন, এখন আমার প্রোডাকশনের বেশি, চাপ বেশি, আমার এই মুহূর্তে দরকার, আমি 2 মাস পরে দিলেও সেটা হবে না। তাহলে আমাদের হচ্ছে রাইট নাম্বার, রাইট কাইন্ড, রাইট প্লেস এবং রাইট টাইমে আমার যে আমি প্ল্যানিংটা করব, এটাকে আমরা বলে থাকি হিউম্যান রিসোর্স প্ল্যানিং। যদি স্লাইডে চলে যাই, human resource planning is a process by which organizer ensures that it has the right number and kinds of people at the right place at the right time and অবশ্যই ক্যাপাবল হতে হবে এফেক্টিভলি এফিশিয়েন্টলি কাজটা করার জন্য। এই জন্য স্কিল পার্সন হতে হবে। আপনি একজনকে উঠাই নিয়ে আসলেন, আপনার অর্গানাইজেশনাল যে অবজেক্টিভ এন্ড যে গোলটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, সেটাই মানে অ্যাচিভ করতে না পারলেন, তাহলে তো এনে লাভ নাই। তাহলে আপনি কিভাবে এফেক্টিভলি না এফিশিয়েন্টলি করতে পারবেন সেই মানুষকে লাগতে হবে। আপনি যে জায়গায় এই মুহূর্তে আমার স্কিল পার্সন দরকার, একজন সুপারভাইজার দরকার যে আমাকে ডিরেকশন দিতে পারবে, সেই জায়গায় আমি একজন ফ্রেশলি গ্রাজুয়েটকে যদি দিই ওই মুহূর্তে ওই পজিশনে, তাহলে কি আপনি এফিশিয়েন্টলি এফেক্টিভলি কাজটা করাতে ওই মুহূর্তে পারবেন না। এটা করতে পারবেন আজ থেকে আরো 3 বছর 2 বছর পরে করতে পারবেন, যখন সে স্কিলড হয়ে যাবে, সেই কাজটা সম্পর্কে জান। তাহলে আপনাকে এমন ভাবে প্ল্যান করতে হবে, যখন যখন যার যে পজিশনে দরকার, আপনি যাতে আপনার অবজেক্টিভটা ফুলফিল করতে পারেন। এইচআর প্ল্যানিং এমন ভাবে করতে হবে, আপনার অর্গানাইজেশনের অবশ্যই কিছু স্ট্র্যাটেজিক ডিরেকশন থাকে, গোল থাকে, অবজেক্টিভ থাকে, মিশন থাকে, সেগুলোর সাথে লিঙ্ক করে আপনার এইচআর এর প্ল্যান গুলা করতে হবে। অবজেক্টিভ হচ্ছে আপনার অর্গানাইজেশনের ব্রড অবজেক্টিভ একরকম, সেটার সাথে সামঞ্জস্যতা রেখেই আপনার এইচআর ডিপার্টমেন্ট তার কাজগুলো করবে। একটার সাথে একটা যদি লিঙ্কেজ না থাকে, আপনার অবজেক্টিভ হচ্ছে আপনার বিজনেস মিশন একটা, আপনার বিজনেস মিশন হচ্ছে আপনি সাস্টেইনেবল প্রোডাক্ট দিবেন, আপনি হচ্ছে টপে পজিশনে থাকবেন, আপনার অবজেক্টিভ হচ্ছে পার ডেতে আপনি এত কোয়ান্টিটি ক্যাপাসিটি বা টন প্রোডাকশন দিবেন, সেটার সাথে লিঙ্ক করে তাহলে আপনার কিভাবে এইচআর ওইটার সাথে সামঞ্জস্য করে তার পিপল গুলা অ্যালাইন করবে, তার স্ট্র্যাটেজি করবে, সেভাবে আমাকে করতে হবে। আমার দরকার ওভারঅল অবজেক্টিভটা জানতে হবে, তাহলে কোম্পানির এবং এইচআর সেই অনুযায়ী আমার তার গোলগুলা সেট করবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টই এইভাবে কাজ করে থাকে অ্যাকচুয়ালি। আপনার ওভারঅল অবজেক্টিভটা কি অর্গানাইজেশনের, সেইটা অনুযায়ী সেই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য যেই যেই ডিপার্টমেন্ট সেটার সাথে অ্যালাইন করে তার অবজেক্টিভ সেট করে থাকবে। একটা অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্কে কি কি থাকে, মিশন স্টেটমেন্ট থাকে, যে আমি কি বিজনেস করতে চাই, আমি কেন আছি এই বিজনেস সেক্টরে, আমি কেন আছি সেটা আমাকে জানতে হবে। ওয়াই ইট এক্সিস্ট, আমি একটা কোম্পানি দিব, কেন দিব, আমার উদ্দেশ্যটা কি, আমার কাস্টমার কারা হবে, আমার সিনিয়র ম্যানেজমেন্ট থেকে আমার কিভাবে আমি আমার অর্গানাইজেশনের গোল গুলা কিভাবে অ্যাচিভ করব, সেই স্ট্র্যাটেজিক গোল গুলা সম্পর্কে আমাকে জানতে হবে। গোলটা আপনার এমন ভাবে করতে হবে, আমি জাস্ট 1 মাসের গোল হবে না, আমার স্ট্র্যাটেজিক প্ল্যানটা আমি নেক্সট 5 to 10 ইয়ার্স এর, আমি যদি বাজারে মার্কেটে লং টার্ম সাস্টেইন করতে চাই, ধরেন আমি আমার বিজনেসটা 50 বছর রান করতে চাই, আমার গোল একরকম হবে। আমি যদি জাস্ট মনে করি প্রফিট ম্যাক্সিমাইজেশন করে জাস্ট ছোট্ট একটা কোনো বিজনেস করব, অল্প দিন থাকবো মার্কেটে, আমার প্রফিটটা যেই মূলধনটা আমি বিনিয়োগ করেছি সেটা উঠায় নিয়ে আসবো, তাহলে আমার প্ল্যান একরকম হবে। আমি লং টার্ম থাকতে চাই, তাহলে আমার প্ল্যান আরেক রকম হবে। তো এই মিশন গুলো আমাকে জানতে হবে অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্কে। এগুলো যখন আমি জানবো, তখনই এইচআর হচ্ছে তার নিজস্ব ডিপার্টমেন্টের প্ল্যানটা করতে পারবে। এছাড়া কি কি জানতে হবে, সর্ট অ্যানালাইসিস। সর্ট অ্যানালাইসিস নামটা অবশ্যই বারবার শুনে থাকবেন। এটা কি? স্ট্রেংথ,
উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট, এগুলো আপনার জানতে হবে। আপনার কোর কর্পোরেট যেটা আপনার অ্যাসেসমেন্ট করতে হবে। আপনার ফ্যাক্টরির স্ট্রেংথ, আপনার ফ্যাক্টরির উইকনেস গুলা কি কি, আপনার ওই কোম্পানির অপরচুনিটি কি আছে, থ্রেট কি আছে। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট, কিছু ইন্টারনাল কিছু এক্সটার্নাল। আপনাকে এগুলো অবশ্যই জানেন। স্ট্রেংথ হচ্ছে আপনার ইন্টারনাল জিনিস, উইকনেসও আপনার ইন্টারনাল জিনিস আপনার কোম্পানির। অপরচুনিটি আপনি ফিউচারে করতে পারেন এক্সটার্নালি, অপরচুনিটি থ্রেটটা আপনার এক্সটার্নাল আসতে পারে। সো ইন্টারনাল এক্সটার্নাল কম্পিটিশনে আপনার কোম্পানির স্ট্রেংথ পয়েন্ট গুলা কি কি, উইকনেস গুলা কি, এবং ফিউচারে আপনি কিভাবে কাজ করতে পারেন, বেনিফিট আসতে পারে, এটা আপনাকে জানতে হবে। আপনার এক্সটার্নালি কারা আছে, কম্পিটিটর কারা আছে, বা আপনার কারদের, ধরেন আপনি বিজনেস যখন রান করতে যান, একই টাইপের প্রোডাক্ট অনেকেই প্রোডাকশন করছে, একই বিজনেস অনেকে করছে, তার সাথে আপনার থ্রেটটা কি, সে কম্পিটিশনে এগিয়ে থাকছে, এটা আপনার জন্য থ্রেট কেন, কত পার্সেন্টেজ কমিশন দিচ্ছে, কিভাবে করছে, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনার স্ট্রেংথ পয়েন্টটা কি, আপনি কোম্পানির চেয়ে বেটার, এটা আপনাকে জানতে হবে। যদি বেটার না হন, উইক থাকেন, কোন পয়েন্টে আপনি উইক, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেইভাবে আপনাকে ওভারকাম করে আপনার অপরচুনিটি আপনাকে নিজে ক্রিয়েট করতে হবে। তো এইভাবে আমাদের কর্পোরেট অ্যাসেসমেন্ট গুলো, আমাদের যে কোনো, আপনাদের যখন প্রজেক্ট ওয়ার্ক করবেন, ইন্টার্নশিপে যাবেন, ইন্টার্নশিপে যখন যাবেন, আপনাদের প্রত্যেকটা ইন্টার্নশিপের প্রথম কাজ হচ্ছে যে SWOT অ্যানালাইসিস করা। যে ফ্যাক্টরিতে যাবেন, সেই ফ্যাক্টরির ডিপার্টমেন্ট ওয়াইজ SWOT অ্যানালাইজ করা হতে পারে, ওভারঅল কোম্পানি SWOT অ্যানালাইজ। সেখানে আপনার কোম্পানির SWOT অ্যানালাইসিসটা মাস্ট, এটা করতে হয়। এবং ইন্টার্নশিপের যে আপনাদের রিপোর্ট থাকে, সেখানে বলতে হয় যে উইক ফ্যাক্টর, স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে এগুলা স্পেসিফিক। স্ট্রেংথ কি, সে পার ডেতে এত প্রোডাকশন দিতে পারে, এটা তার স্ট্রেংথ। উইকনেস কি, তার ওয়ার্কাররা যে যে অ্যাবসেন্টিজম পার্সেন্ট, অ্যাবসেন্ট থাকছে পার ডেতে 10% অ্যাবসেন্ট থাকছে, এটা উইকনেস। অপরচুনিটি কি, ওরা সাস্টেইনেবল ফেব্রিক প্রোডাকশন করছে, এটা সাস্টেইনেবল ফেব্রিক কত পার্সেন্টেজ প্রোডাকশন করছে, যেটা বাজারে এখন অন্যদের চেয়ে বেশি, এটা ফিউচারে প্রফিট হবে কম্পারেটিভ টু আদার ফ্যাক্টরি। থ্রেটটা কি, আপনার কস্টিংটা বেড়ে যাচ্ছে কোনো কারণে, যেটা অন্য কম্পিটিটরের চেয়ে আপনারটা বেশি, এটা আপনার জন্য থ্রেট। কিভাবে কমায় নিয়ে আসতে পারেন, কত পার্সেন্টেজ ইয়ে করে আসতে পারেন, তাদের চেয়ে কম্পারিজন, তারা মার্কেটে এন্ট্রি করে ফেলছে বেশি, এটা আপনার জন্য থ্রেট। তাদের কস্টিংটা কমায়, এটা আপনার জন্য থ্রেট হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনাদের SWOT অ্যানালাইসিস করতে হয়। কেউ একজন হাত উঠিয়েছিলেন, কোনো কোয়েরি আছে বলেন, কোয়েশ্চেন থাকলে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, বাজে হচ্ছে একটু বেশি। আপনারা ইনবক্সে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিতে থাকেন, আইডি, ফুল আইডি লিখবেন, কারণ যারা রিয়েট থাকে তারা লাস্টে দিলে আমার কনফিউশন হয়ে যায়। ফুল আইডি দিয়ে দিয়ে ইনবক্সে দিতে থাকেন। আচ্ছা, ওর আসি, এই যে কিভাবে লিঙ্কেজটা হবে, লিঙ্কেজ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি টু HR প্ল্যানিং। স্ট্র্যাটেজিক ডিরেকশন গুলা কি, একটা কোম্পানির মিশন থাকবে, অবজেক্টিভ গোল থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, ওভারঅল একটা স্ট্রাকচার থাকবে, ওই স্ট্রাকচার ও কোম্পানির মধ্যে পিপল থাকবে। মিশন, আপনি ওই যে বললাম, আপনি কেন আছেন, আপনার সেই স্টেটমেন্টটা জানতে হবে, আপনি বিজনেসটা কেন রান করাচ্ছেন, আপনি কাদের জন্য কাজ করবেন, এটা আপনাকে বুঝতে হবে। এটা যখন আপনি জানবেন, সেইভাবে HR কি করবে, অর্গানাইজেশনাল যে বিজনেসটা, সেই অনুযায়ী তার মিশন সেট করবে। সিমিলারলি অর্গানাইজেশন ওভারঅল অবজেক্টিভ গোল থাকবে, HR সেম সেইভাবে তার, কারণ একটা কোম্পানির ওভারঅল অর্গানাইজেশনাল গোল হচ্ছে যে আমি হচ্ছে নিজেকে, গোল হচ্ছে আগামী 5 বছরে নিজেকে আমি এই পজিশনে দেখতে চাই, এটা আমার গোল, যে আমি টপ পায়োনিয়ার হতে চাই, বা আমি হচ্ছে টপ 10-এ থাকতে চাই। এটা যদি আমার গোল হয়, HR তাহলে কি করবে, এটার জন্য আমাকে কি ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে। বোর্ডে কে দাঁড়াচ্ছেন, গোল অবজেক্টিভ ভাবে আমাকে সেট করতে হবে। কোয়েরি থাকলে, কোয়েশ্চেন থাকলে করেন।
হুম। তাহলে এইচআর এর কাজ হচ্ছে সেই অনুযায়ী সেট করবে। তাহলে আগামী 5 বছর যেহেতু বলেছে, ওই 5 বছরের জন্য আমার ম্যান পাওয়ার কি, ওই 5 বছরের জন্য কার কি রোল হবে, কতজন নিয়োগ হইতে হবে, এইভাবে আমার স্ট্র্যাটেজি অবজেক্টিভ তখন এইচআর সাজাবে। তার মানে আমার স্ট্রাকচারটা এইভাবে, আমার কার কি কাজ, কখন কে কাজ করবে, কোন জবে কোন পজিশনে কি কাকে অ্যাসাইন করতে হবে, সব তখন এইচআর ওইভাবে ওই স্ট্রাকচার অনুযায়ী, অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার আছে, টপ ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, লোয়ার ম্যানেজমেন্ট, সেই অনুযায়ী তখন সেই রোলে এইচআর কাজ হচ্ছে লোক নিয়োগ দেওয়া, ফোরকাস্ট করা, পরবর্তীতে কি হবে সেগুলা কিভাবে রান করবে, ওইভাবে তারপরে ম্যাচিং করে স্কিল, নলেজ, অ্যাটিটিউড, অ্যাবিলিটিস কি হবে, ওইভাবে জব সেট করা, জব ডিসক্রিপশন সেট করবে, নিয়োগ দিবে এরপর থেকে। তাহলে এইচআর কি যে স্টাফরা থাকবে তাদের হচ্ছে কি আপনার ওভারঅল যে প্ল্যানটা থাকবে সেটার গোলের সাথে অ্যালাইন করে কাজ করতে হবে। এটা আমরা করতে পারি কিভাবে? তাহলে এইচআর এখন তো অনেক ইজি, এইচআর দের হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম আছে, সব বিভিন্ন মডিউল আছে, সফটওয়্যার মাধ্যমে তাদের ইনফরমেশন গুলা ওইখানে কালেক্ট করা হয়ে থাকে। সেখান থেকে ইজিলি কখন কোন জায়গায় কাকে দিতে হবে ক্যালকুলেট করে ক্যাপাসিটি অনুযায়ী, স্কিল অনুযায়ী রিক্রুট করা যায়, তারপর হচ্ছে সিলেক্ট করতে পারা যায় ইনফরমেশন। যখন আপনি একটা সিভি দিয়ে থাকেন, ওই সিভির মধ্যে যাবতীয় ইনফরমেশন থাকে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার কোন জায়গায় থাকেন, প্রেজেন্ট পার্মানেন্ট এড্রেস থাকে, আপনার ফোন নাম্বার দেওয়া থাকে, আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি সেগুলো সম্পর্কে দেওয়া থাকে, সেই অনুযায়ী ইনফরমেশন সিস্টেমে সব যাবতীয় ইনফরমেশন ইনপুট দেওয়া হয়। তারপর সেখান থেকে ইজিলি কি করে কুইকলি জেনারেট করে রিপোর্ট তৈরি করতে পারে। ঠিক আছে, আমার নারায়ণগঞ্জ ব্রাঞ্চে 2জন অপারেটর লাগবে, আমি দেখবো যে এই ব্রাঞ্চের আশেপাশে কোনজন, আমার যে যত লোক আছে কাদের বাসা ওইখানে, ইজিলি আমি তাদেরকে ওইখানে করতে পারি কিনা, সেট করতে পারি কিনা, এভাবে আমি ইজিলি করতে পারবো যদি আমার ওই ধরনের সফটওয়্যার থেকে থাকে। ওই নাম্বার পিপল আছে কিনা, আমার 2জন দরকার, দেখলাম ইনফরমেশন দিয়ে দেখলাম ওই ব্যাকগ্রাউন্ডের কেউ নাই, তখন আমার নতুন জব সার্কুলার দিতে হবে। ঠিক না, ওইভাবে আমাদের প্ল্যান করতে হবে। এইভাবে আমরা হচ্ছে ভ্যাকেন্ট প্লেস গুলা ফিউচারলি কি বলবো আহ, করতে পারবো, যে ভ্যাকেন্ট জব ভ্যাকেন্সি তৈরি যখন হয়ে যাবে আপার বাদ বা যে কোনো লেভেলে, সেখান থেকে মিডল টু আপার সব লেভেলে ভ্যাকেন্ট হলে ফিউচারে আমি আমার ফোরকাস্টিং অনুযায়ী সেখানে লোক নিয়ে দিতে পারবো, পজিশন ফিল করতে পারবো। তার মানে এইচআর প্রথম আরেকটা কাজ হচ্ছে কি ফোরকাস্টিং করা। এইচআর প্ল্যানিং এর পাশাপাশি আমাকে ফোরকাস্টিং করতে হবে, আমার যে ফিউচার ডিমান্ড আছে এবং আমার যে সাপ্লাই আছে তার মধ্যে সামঞ্জস্য রাখা। যে স্টাফ লাগবে, যে লেভেলের লাগবে, তাদের কাজ কত বছরে, আমার প্রথম বছরে দরকার 10 জন, পরের বছরে দরকার 15 জন, তার পরের বছরে দরকার 20 জন লোক। এই ধরনের লোক যখন আমার দরকার, আমি কি একসাথে সবার রিক্রুটমেন্ট করব নাকি ধাপে ধাপে করব, কিভাবে করব, কোন সময় করবো, একবার করলে আমার জন্য বেটার নাকি আগে ইনফরমেশন, কারণ যাকে আমি এই বছর নিব সে তো 1 বছর আপনার জন্য বসে থাকবে না, সে নেক্সট টাইম অপরচুনিটি আসার সাথে সাথে অন্য জায়গায় চলে যাবে। ঠিক না, তো হচ্ছে আমি কিভাবে এই কাজগুলাকে সাজাবো, ফোরকাস্টিংটা আমাকে, স্টাফ রিকোয়ারমেন্টটা আমাকে বুঝতে হবে, সেই অনুযায়ী আমার সাপ্লাই আছে কিনা আমার হাতে সেটা আমাকে দেখতে হবে, সাপ্লাই এন্ড ডিমান্ডের মধ্যে তখন আমাকে ব্যালেন্স করে বাকি ডিসিশন গুলো নিতে হবে। নিউ হায়ার হতে পারে, কন্টিনজেন্ট ওয়ার্ক হতে পারে, ট্রান্সফারের মাধ্যমে হতে পারে, লিফট থেকে কেউ ফেরত আসতে পারে, এভাবে আপনি কাজের আপনার লেবার সাপ্লাই। ধরেন আপনার এই মুহূর্তে 10 জন দরকার, 10 জন আপনার নিয়োগ ছিল, কারেন্ট ওয়ার্কফোর্স ছিল, কিন্তু কেউ ম্যাটারনিটি লিভে গিয়েছে, কেউ সিক লিভে গিয়েছে। তো যে সিক লিভে গিয়েছে সে তো অবশ্যই সুস্থ হয়ে 4-5 দিন পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পরেই চলে আসতে পারবে। তার অল্টারনেট কি হবে এটা আপনাকে প্ল্যান করতে হবে। আপনি কি তাকে অন্য কোনো ফ্লোর থেকে নিয়ে আসবেন, না অন্য কোনো ব্রাঞ্চ বা থেকে তাকে অন্য আরেকজনকে নিয়ে আসবেন, বা আপনি নাকি ওয়েট করবেন ওই পজিশনটা হোল্ড হোল্ড করে রেখে দিবেন, নাকি তাকে ছাঁটাই করে দিবেন, এই ধরনের অনেক ডিসিশন তখন আপনার ফিউচার লেবার সাপ্লাইটা কি হবে, কিভাবে হবে, সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে।
এই যে আপনার ফোরকাস্ট করতে তখন কি আপনি ওই যে বললাম যে আপনার অনেক টাইপের ইয়ে পারে, কেউ জবে মেডিকেল লিভ সিক লিভ থাকতে পারে, কেউ রিটায়ারমেন্টে চলে যেতে পারে, জব ট্রান্সফার হতে পারে, ডিসমিস করে দিতে পারেন, কাজ পছন্দ হচ্ছে না, ডিলে করছে, এই ধরনের কিছু যদি আসে তখন আপনি ইজিলি আপনার ডিসিশন গুলা করতে পারবেন। এর পরের স্টেপ আপনি কি নিবেন। রিটায়ারমেন্টে গেলে আপনি ইজিলি ফোরকাস্ট করতে পারবেন যে এই লোকটা আগামী 6 মাসের মধ্যে রিটায়ারমেন্টে চলে যাবে। যে রিটায়ারমেন্টে চলে যাবে তাহলে ওখানের জন্য আমাকে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। আমি ইউকে কি তার কম্পেনসেশন কি হবে। অনেকে হচ্ছে এজ হয়ে যাচ্ছে, তাকে থেকে আপনি প্রোডাকশন পাচ্ছেন না, প্রোডাক্টিভিটি আপনার খুব অ্যাচিভ হচ্ছে না, বাট স্যালারি দিয়ে রাখছেন। এই ধরনের কিছু হলে আপনি ইজিলি ডিফিকাল্ট টু ফোরকাস্ট, এটা আপনি মানে কি করবেন এই টাইপের ইয়াতে রাখবেন কি ছাড়বেন। ভলান্টারি কুইট করে দিতে হলে তাকে ইচ্ছা করে আপনি কুইট করে দিতে পারবেন না, তাকে সেই পরিমাণ কম্পেনসেশন, তাকে ইউকের মতো কান্ট্রিতে দেখা যাচ্ছে এই ধরনের যখন পজিশন ক্রিয়েট হয় তাদেরকে নর্মাল রিটায়ারমেন্টের পর যে পিএফ গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড পায় তার চেয়ে বেশি ট্রিপল দিয়ে তাদেরকে ভলান্টারি কুইট দিয়ে দেওয়া করা হয়, যাতে কোনো ধরনের প্রোটেস্ট বা কোনো ধরনের সমস্যা না হয়। তো সেইটার ডিসিশন আপনাকে নিতে হবে। আপনার অর্গানাইজেশনে যে সিনিয়র ম্যানেজার আছে বা টপ ম্যানেজমেন্টে যারা আছে তারা কি এটা অ্যালাউ করে কিনা, যে ওই পরিমাণ তাকে কম্পেনসেট করবে কিনা। প্রলংড ইলনেস থাকলে আপনি কিভাবে অনেক দিন ধরে অসুস্থ, এখন ওই যতদিন জব সার্ভিস দিয়েছে আপনার জন্য ভালো সার্ভিস দিয়েছে, এখন এই অবস্থায় আপনি কি করবেন, ওয়েট করবেন, ওয়েট করতে করতে কতদিন ওয়েট করবেন, ঠিক না। এইভাবে আপনাকে ডিসিশন নিতে হতে পারে। ফোরকাস্টিং ডেথ হয়ে গেলে তো ইজিলি আপনি ফোরকাস্ট করাটা মানে এটা তো আনসার্টেনটি, ইজিলি ফোরকাস্ট করতে পারবেন। তো এইভাবে আমাদেরকে দেখা যায় ফোরকাস্টিং জিনিসগুলা কখনো ইজি কখনো হার্ড, কি কখন কোন পজিশনের জন্য কোন ধরনের সাপ্লাই সেটার উপর বেস করে করতে হয়। ক্যান্ডিডেটস কোন কোন এটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আপনার লেবার এন্ড ডিমান্ড সাপ্লাই আপনাকে বুঝতে হবে। এক এক কোম্পানি বিজনেসের জন্য এক এক টাইপের হতে পারে। আপনার টেক্সটাইল সেক্টরের জন্য আপনার ব্যাকগ্রাউন্ড যে যাবে, মেডিকেলের জন্য তো সিমিলার ব্যাকগ্রাউন্ড না, ঠিক না। তো এইভাবে আপনার ফোরকাস্টিং বিজনেসটা কি, মিশনটা কি, সেটার উপর বেস করে আপনার এইচআর ভাবে। আপনার মিশন যদি হয় হচ্ছে আপনি কেন, যে বললাম আপনার টেক্সটাইল বিজনেস, আপনি যে ওখানে ইলেকট্রিক্যাল মানে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বেশি নিয়োগ দেন, এটা আপনার জন্য খুব বেশি। এখন মেকানিক্যাল ডিপার্টমেন্ট থাকলে থাকলে অবশ্যই এখানে থাকবে, মেনটেনেন্স এর জন্য এদের লাগবে, কিন্তু আপনার মেইন বিজনেসটা কি সেই অনুযায়ী আপনার ডিমান্ড এন্ড সাপ্লাইটা অ্যানালাইসিস করতে হবে অলওয়েজ। এমপ্লয়মেন্ট প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হবে। তো এইভাবে আমরা ফোরকাস্টিংটা ইজিলি করতে পারবো। আগে অর্গানাইজেশন মিশন জানবো, তার গোল এন্ড অবজেক্টিভ কি সেট করব, আমার কারেন্ট হিউম্যান রিসোর্স কি আছে সেটা জেনে এখন আমি জব অ্যানালাইসিস, এরপর আসবে এইচআর প্ল্যানিং এর পরের স্টেপ হচ্ছে জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিসটা কি, ওই যে আমরা বললাম আপনার 10 জন অপারেটর দরকার, আপনার কাছে 7 জন আছে, আপনি দেখলেন 3 জন গ্যাপ আছে, আপনি পরবর্তীতে 3 জনে নিয়ে নিলেন, কিন্তু সে কাজটা ঠিকভাবে জানছে না। কারণ কি, আপনি জবটা আইডেন্টিফাই করতে পারেন নাই।
জব আইডেন্টিফাই করতে পারেন কাজ হচ্ছে যে আপনার স্পেসিফিক কোন কাজের জন্য কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, জবের রোলটা কি, রেসপন্সিবিলিটি কি, কি টাইপের কাজ, কেন করা হচ্ছে, হাউ ইট ইজ ডান এন্ড হোয়াই ইট ইজ ডান, কারা করবে, কিভাবে করবে, সবকিছু আপনাকে আগে বুঝতে হবে, তারপরে আপনি এইভাবে নিয়োগ দিতে পারবেন। তো জব এইচআর প্ল্যানিং এর প্যারালালি আপনাকে জব অ্যানালাইসিসটাও করতে হবে। ডিমান্ড দুইভাবেই আপনি সাপ্লাই, যখন আপনার কারেন্ট হিউম্যান রিসোর্স কে আছে ওটা থেকে আপনি আপনার ডিমান্ডটা জানবেন, অ্যানালাইসিস করে আপনি সাপ্লাই দিতে পারবেন যে এই টাইপের আমার দরকার, এই স্কিলদের মানুষ দরকার, এই ব্যাকগ্রাউন্ডের হলে, এতজনের হলে, যখন আমি কম্পেয়ার করতে পারবো তখন আমি বের করতে পারবো আমি এক্সিট করছি নাকি আমার কম হচ্ছে, আমার সাপ্লাই আর ডিমান্ড ব্যালেন্স আছে নাকি সাপ্লাই বেশি হচ্ছে ডিমান্ড বেশি হচ্ছে, এটা আমি করতে পারবো। যখন আমার কি হবে, ডিমান্ড এক্সিটস দ্য সাপ্লাই, তখন আমি রিক্রুটমেন্টে চলে যাব। ঠিক আছে, সাপ্লাই আমার কম, দেখছি যে আমার যে ম্যান পাওয়ার ছিল, আমার এক্সিস্টিং যারা আছে তাদের দিয়ে আমার যেই ক্যাপাসিটি বা আমার যেই প্রোডাকশন করতে হবে বা আমার যে আউটকাম আনতে হবে সেই পরিমাণ আমার ম্যান পাওয়ার নেই, তাহলে কি রিক্রুটমেন্টে চলে যেতে হবে। ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড যদি বেশি থাকে, কিন্তু এমন হতে পারে আমার ডিমান্ড যে পরিমাণ তার চেয়ে আমার সাপ্লাই বেশি, আমার ম্যান পাওয়ার বেশি, বা আমার যারা লিভে আছে তারা চলে আসবে, বা আমার কাছে যেই পরিমাণ সাপ্লাই, যে ইজিলি আমি ওই আউটলেট থেকে এই আউটলেট বা এই ব্রাঞ্চ থেকে হেড অফিস থেকে ফ্যাক্টরিতে নিতে পারবো, বা ফ্যাক্টরি থেকে হেড অফিসে ট্রান্সফার করেও হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, বা হচ্ছে আমার প্রোডাকশন কমে যাচ্ছে, আমার বিজনেসে আমি একটু ফল করছি, সেই ক্ষেত্রে আমার শর্টেজ, যখন মানে ওয়ার্কের চাপ কম থাকবে সেক্ষেত্রে আমার রিক্রুটমেন্ট করতে হতে পারে, অনেক সময় ছাঁটাইও করা হয়ে থাকে। তো এইভাবে হচ্ছে আমাদের এইচআর প্ল্যানিং অ্যান্ড জব অ্যানালাইসিস এর সমন্বয়ে আমার ফোরকাস্টিংটা করে পরবর্তীতে আমি জব অ্যানালাইসিস যখন করছি তখন কি আমি এক্সপ্লোর করব যে আমার কি টাইপের জব কাকে দিতে হবে, স্টাডি করতে হয় যে ডকুমেন্টেশন, আমি যখন অ্যাকাউন্টেবল কি ধরনের জব, কোন কন্ডিশনে জব করতে হবে, কিভাবে করতে হবে, জব আইডেন্টিফাই করবেন, জবটা কিভাবে করতে হয় সেটা আপনাকে জানতে হবে, জবের প্যারালালি কি ধরনের ওয়ার্কিং কন্ডিশন হয়, এগুলো যখন আপনি বুঝবেন, এক্সপ্লোর করবেন উইদিন আ জব, সেটাকে আমরা বলছি জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস এর অনেকগুলো মেথড আছে। অবজারভেশন, অবজার্ভ করতে পারে, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউর মাধ্যমে করতে পারে, গ্রুপ ইন্টারভিউর মাধ্যমে করতে পারেন, স্ট্রাকচার্ড কোয়েশ্চেনের থ্রুতে আপনি কাজটা করতে পারেন, টেকনিক্যালি এর থ্রুতে করতে পারেন, ডায়েরি মেথডের মাধ্যমে করতে পারেন। অবজারভেশন মানে হচ্ছে কি আপনি ডিরেক্টলি অবজার্ভ করবেন, আপনার যে সুপারভাইজার আছে, ধরেন একজন সুপারভাইজার দেখলো যে একটা জ্যাকেট, ফুল একটা কমপ্লিট জ্যাকেট তৈরি করতে কতক্ষণ টাইম লাগে, সে দেখলো কতগুলা পার্টস আছে এটার মধ্যে, আইদের কাজ এটা, আইরা দেখে কি একটা ফুল প্রোডাক্ট তৈরি করতে কি টাইম লাগে, টাইম স্টাডি, মেথড স্টাডি করে থাকে অবজারভেশনের মান, ঠিক আছে তাহলে আমার এই প্রোডাক্টটা তৈরি করার জন্য এত সময় লাগবে, এটা করার জন্য এই অপারেশনটার জন্য এত টাইম লাগবে, এই অপারেশনের জন্য এই স্কিলের মানুষ থাকবে, তখন সে বুঝতে পারবে যে এই রোলের জন্য আমি কাকে দিব, এভাবে হতে পারে। অথবা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউর মাধ্যমে যে নতুন যে সিলেক্টেড ক্যান্ডিডেট আসলো, আমি তার এক্সটেন্সিভলি ইন্টারভিউ নিয়ে, আচ্ছা এ ভালো, এই কোডটা এর বেশি ভালো, একে আমি এই রোলে দিলাম, গ্রুপ ইন্টারভিউর মাধ্যমে আমি একটা টপিকস দিলাম, গ্রুপ ডিসকাশন দিলাম, সেখানে যারটা মনে হচ্ছে যে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারছে, তাহলে বুঝবো এখান থেকে কাকে নিয়োগ দেওয়া যায়, কাকে কোন রোলে দেওয়া যায়, এভাবে হতে পারে। কোনো কোয়েশ্চেনের মাধ্যমে আমি অ্যান্সার কোয়েশ্চেন করলাম, অ্যান্সার পেলে সেইভাবে আমি ডিজাইন তৈরি করতে পারি, বা কোনো কনফারেন্স হলে সেখান থেকে নলেজ পাবো, কনফারেন্স থেকে আমি নতুন নতুন নলেজ জানতে পারি, কোনো সেমিনার থেকে পাইতে পারি, সেখান থেকে কুইক হলে আমি আমার যে কোনো আমার ইয়া অনুযায়ী ওয়ার্কিং ওয়ার্ক স্টেশনটা কি সেভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। অথবা ডেইলি অ্যাক্টিভিটিস বেশি আমরা লিখে রাখি না ডায়েরিতে, ওইভাবে লিখে লিখে আমরা রেকর্ড করে আমাদের কাজের ধরনটা আমরা বের করতে পারি, যে পরবর্তীতে এরপরে কি কাজ করা যেতে পারে, এটা করার পরে আমরা ইজিলি আমাদের জবের যে আউটকাম গুলা সেগুলো আমরা পেয়ে যাব। জব অ্যানালাইসিসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, রোলটা কি, বেঞ্চমার্ক কি, কিভাবে ইনফরমেশন গেদার করব, তারপর হচ্ছে ক্লারিফিকেশন জানবো, ড্রাফট তৈরি করব, এরপর হচ্ছে সুপারভাইজারকে ওটা রিভিউ করতে দিব, এরপরে আমরা জানতে পারবো আমার ওয়ার্কার রিকোয়ারমেন্ট কি, ক্যারেক্টারিস্টিক্স কি, কি ধরনের লাগবে, এগুলো যখন আমি জেনে যাব
তখন আমি ইজিলি আমার যে 2-3টা আউটকাম জব অ্যানালাইসিস থেকে সেটা পাবো। জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন এন্ড জব ইভ্যালুয়েশন। জব ডেসক্রিপশনটা কি? আমরা যখন একটা সার্কুলার দিই, বলে দেই না, জবের সার্কুলার, যে এই রোল, এই পজিশন, এত জন্য আমার জব ডেসক্রিপশন, আমি একজন ইয়া চাচ্ছি, কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পার ডেতে সে কি কি টাইপ করবে? ঠিক একটু বলবেন? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, জব ডেসক্রিপশনে কি থাকে? জব টাইটেল, জব আইডেন্টিফিকেশন, জব ডিউটিস, আপনি কি ধরনের জব করছেন, আপনার জবের টাইটেলটা কি, কম্পিউটার অপারেটর। আইডেন্টিফিকেশন কি? আপনার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাসিস্ট্যান্ট, আপনি কোন পজিশন, যেটাকে আমরা বলি কম্পিউটার টাইটেল, সেটার মধ্যে ভাগ থাকবে, সিনিয়র পোস্ট না জুনিয়র পোস্ট, কি ধরনের পোস্ট, আপনার কাজগুলা কি হবে। এরপর হচ্ছে আপনার মিনিমাল জব স্পেসিফিকেশনে থাকবে, আপনার মিনিমাল জব কোয়ালিফিকেশন কি থাকবে, সেগুলা বলে দিতে হবে। তারপর হচ্ছে কারণ এগুলো হচ্ছে যখন আপনি একটা সিভি, মানে সিভি বলতেছি, জব ইয়া পড়বেন, সার্কুলার পড়বেন, ওইটা দেখে আপনি একটা প্রাইমারি কনসেপ্ট তৈরি হয় যে আমি এই জবে কি আমার জন্য যাওয়ার যোগ্য হবে, আমি কি এলিজিবল কিনা না এলিজিবল, সেই অনুযায়ী আপনি ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ। এই জন্য আপনিও আপনার জব সম্পর্কে আপনাকে এইচআর এর দায়িত্ব হচ্ছে জবের ডিটেল, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন বলে দেওয়া, যাতে যে আসবে, যে নিউ ক্যান্ডিডেট, সে যাতে জবের কনসেপ্টটা বুঝতে পারে, আইডিয়া করতে পারে। আপনি যে নিউ হায়ার, সে একটা, তাকে গাইডেন্স দেওয়া। এবং ইভালুয়েশন ক্রাইটেরিয়া, তাকে আপনি প্রমোশন দিবেন, ইয়া দিবেন, সেই জিনিসগুলো হালকা পাতলা মেনশন করে দেওয়া, যে কত স্যালারি পেতে পারে, কি পরিমাণ, কিভাবে তার ওয়ার্কিং কন্ডিশন হতে পারে, কিভাবে ইভালুয়েট করা হয়, এই সমস্ত ইন ডিটেইলে তো থাকে না, ছোট ছোট পরিসরে দেয়া থাকে, যে মান্থলি বেসিসে হয় বা 6 মাস পরে প্রথমে তাকে ইয়া হিসেবে নেওয়া হয়, প্রফেশনাল নেওয়া হয়, 6 মাস পরে পার্মানেন্ট করা হয়, এইভাবে। স্পেসিফিক মিনিমাল কোয়ালিফিকেশন বলে দিবেন, কিভাবে আপনার কোয়ালিফিকেশনটা এটার সাথে এলিজিবল কিনা, সেটা আপনাকে তখন আপনি ইজিলি ইয়া করতে পারবেন, জাস্ট করতে পারবেন, বুঝতে পারবেন যে আপনি এই রোলের জন্য সুইটেবল কিনা। তারপর জব ইভ্যালুয়েশন, জবে যখন ঢুকবেন আপনার কম্পেনসেশন প্রোগ্রাম
জবটা কি টেলিকমিউনিকেটিং সিস্টেম হবে না ফ্লেক্সিবল টাইমে হবে, জব শেয়ার করার কোনো অপরচুনিটি আছে কিনা, আমার স্কিল থেকে টেকনিক্যাল হবে, ইন্টারপার্সোনাল হবে, নাকি কোন ধরনের হবে, সফট স্কিল হার্ড স্কিল, এগুলা জিনিসগুলা তখন জব ডিজাইন করতে গিয়ে আমি পজিশন গুলা বুঝে দেন আমার জব ডিজাইন করতে হয়ে থাকে। হুম, তো ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন, আমি তাহলে আজকের জন্য রাখছি। শেষ শেষ ক্লাস শেষ। ঠিক আছে, ভালো থাকেন। নেক্সট উইকে আরেকটা স্লট রেডি করে রাখেন, ক্লাস নিব না, হ্যাঁ? সকাল দিনের বেলা হলে আমার জন্য ভালো হয়, আমাকে একটু শেয়ার আগে জানাই দিয়েন কোনদিন করবেন, ওইভাবে অন্য ডিপার্টমেন্টের সাথেও তো নিচ্ছি, সেট করতে হবে। ঠিক আছে, ভালো থাকেন। ম্যাম